দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত সিলেটের সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি চর্চার ব্যক্তিগত স্মৃতিচারণমূলক অনুষ্ঠান দর্পণে সিলেটের সংস্কৃতি যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে স্বাগত। আজ 25তম পর্ব। আর এই 25তম পর্বে আমাদের সাথে যুক্ত আছেন 25 বছর বয়সী এক তরুণ। তিনি হচ্ছেন আমাদের সিলেট অঞ্চলের স্বনামধন্য শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কেবল কুলাউড়া জন্ম হলেও উনি কোনো কেবল কুলাউড়া সন্তান নন, উনি সারা বাংলাদেশের সম্পদ। আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক, শ্রদ্ধেয় রাধেশ্যাম রায় চন্দন, আমাদের সবার স্যার চন্দন স্যার। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো আছি, এবং আজকে একটু বেশি ভালো। 25 বছর বয়সের তরুণরা সবসময় ভালোই থাকে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এই সমগ্র আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছে সুপ্রিয়দেব শান্ত এবং কারিগরি সহযোগিতায় রয়েছে জয়িতা জেহেন্দ্রী। আমাদের সময়সীমা 1 ঘন্টা, কিন্তু আলোচনার পরিসর অনেক ব্যাপক। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, প্রথম শুরু করতে চাই আপনার জন্ম এবং বেড়ে ওঠার গল্প দিয়ে। ভাষার শহীদদের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে যাচ্ছি। আমার জন্ম 1952 সনের 1 ফেব্রুয়ারি। আমি কুলাউড়াতে জন্মগ্রহণ করি এবং এরপরেই আমি ধীরে ধীরে আমাদের যখন শিক্ষা জীবন শুরু হয়, সেই শিক্ষা জীবনের প্রাইমারি পর্যায়ে আমি আস্তে আস্তে নাটকের দিকে, অভিনয়ের দিকে ধাবিত হই। আমি আজকে ধন্যবাদ জানাই দর্পণ থিয়েটার সিলেটকে এ ধরনের আয়োজন করার জন্য এবং আমাদেরকে স্মরণ করার জন্য। আমি জুয়েল সহ আরো দর্পণ থিয়েটারে যারা সদস্য আছেন এবং স্বনামধন্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাদের আমরা শুনেছি, তাদের সবাইকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য পেশ করতে চাচ্ছি আর কি। স্যার, আমি কি আপনার জন্ম বেড়ে ওঠা কুলাউড়াতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কুলাউড়ায় আপনি জন্ম বেড়ে ওঠা, কিন্তু আমরা জানি আপনি একদিকে যেমন শিক্ষক, তার চেয়ে অনেক বড় পরিচয় হচ্ছে আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশেষ করে নাটকের মানুষ, আপনি নাটকের স্যার আমাদের। তো আপনার এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন কিভাবে? শৈশব থেকেই? পরিবারে অন্য কেউ কি এর সাথে যুক্ত ছিলেন? না, পরিবারে কেউ এর সাথে যুক্ত ছিলেন না শৈশব থেকেই। আমি 1962 সনে যখন প্রাইমারি স্কুলে 5ম শ্রেণীতে পড়ি, তখন আমার নাট্য জীবন শুরু হয়। আমার শ্রদ্ধেয় শিক্ষক স্বর্গীয় বরদাকান্ত বৈদ্য, উনি আমাদের দিয়ে একটা নাটক করান, তখনকার আমলে সিরাজদৌল্লা নাটক, এবং সেটাতে আমি সিরাজের ভূমিকায় অভিনয় করি। এবং কি অভিনয় করেছি জানি না। অভিনয় করার পর সবচেয়ে আজকে এটা হাসি পাচ্ছে আর কি, অভিনয় করার পর জনৈক সাংস্কৃতিক কর্মী মরহুম মোবারক আলী আনন্দে আপ্লুত হয়ে আমাকে তখনকার আমলে 10 টাকা পুরস্কার দিয়েছিলেন। এটাই আমার নাট্য জীবনের প্রথম নাটক এবং পুরস্কার। স্যার, সিরাজউদ্দৌলা নাটকের সিরাজের অভিনয় আপনি করেছিলেন? হ্যাঁ। আপনাকে সিরাজের অভিনয় সেই সংলাপগুলো মনে আছে, যে কোনো একটা সংলাপ? না, তখনকার দিনে, আজকে তো অনেক বছর আগে, 62-তে, এখন আর এগুলা মনে নাই। আর এটা ছিল ছোটদের সিরাজউদ্দৌলা, কোন মহিলা কোনো ইয়ে ছিল না আর কি। আচ্ছা, তো নারী চরিত্র ছিল না? না, নারী চরিত্র ছিল না। কোথায় বলবো,
হ্যাঁ, আপনি বলুন। আমি ওই নাটকের সাথে আমার মন প্রাণ জড়িয়ে যায়। আমি যখন এমসি কলেজে ভর্তি হই, এমসি কলেজে পড়ি, এবং এমসি কলেজের যে বর্তমান যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম আমাদের সময় প্রথম নাটক দিয়ে এটাকে মানে এটার সূচনা হয়। আমাদের প্রথম নাটক ছিল ওইখানে এমসি কলেজে বিধায়ক ভট্টাচার্যের তাই তো নাটক। এটা দিয়ে বর্তমান এমসি কলেজের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আমরা কাজ করি। তার মানে এবং অডিটোরিয়ামের প্রথম নাটক হচ্ছে আপনাদেরটা? আমরা আমাদের সময়। কবে স্যার এটা? ইংরেজি, দুঃখিত, কবে স্যার? 1966 ইংরেজি। 66? 67। জি, তারপরে? জি স্যার। তারপরে ওইখানে আমরা ওই সাথে রেডিও স্টেশন ছিল, ওইখান থেকে মিউজিক আসতো, এবং আমাদের স্যার আমাদেরকে নিয়ে ওইখানে অভিনয় করান। এইটা আমার একটা প্রথম যে এমসি কলেজের অডিটোরিয়ামে প্রথম নাটক করতে পেরেছি, এবং আমরা উদ্বোধন করেছি সেই অডিটোরিয়ামকে। তখন এমসি কলেজ কোনটাকে বলা হতো? বর্তমান যেটা এমসি কলেজ সেটা, নাকি ওই পাশেরটা? না, বর্তমান কোনটা তো আমি জানি না। বর্তমানে ঢুকেই যেটা প্রথম পাওয়া যায় সেটাকে এমসি কলেজ বলা হতো। আচ্ছা আচ্ছা, মানে এখন মানে টিলাগড়ের পাশে যেটা, সেটাই তো প্রথমটা? জি হ্যাঁ, প্রথমটা। হ্যাঁ, এটাকে এখন এমসি কলেজ বলা হয়, মাঝখানে আবার ওইটাকে এমসি কলেজ বলা হতো। আচ্ছা, এখন এরপরে কি করলেন? তারপরে ওই যে নাট্য কলেজ জীবনে নাটক শেষ হওয়ার পর যখন কুলাউড়াতে আসি, কুলাউড়াতে আসার পর সেটা আমি কি বলবো, এটা বিস্তৃত ভাবে কুলাউড়ার অবস্থা কি? প্লিজ, অবশ্যই আপনি বলবেন, আপনি আপনার মতো করে বলবেন। কুলাউড়াতে তখন কোন বিদ্যুৎ আসে নাই, বিদ্যুৎ নাই, কোনো মঞ্চ নাই। এমনকি এখন পর্যন্ত কুলাউড়াতে নাটক করার, সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য কোনো মঞ্চ নাই। তো আমরা তখন বিদ্যুতের পরিবর্তে হেজাক লাইট, দ্যাট মিনস পেট্রোমাক্স, যেটা পাম্প দিয়ে চালানো হতো, সেই পেট্রোমাক্স ব্যবহার করা হতো। আমার স্পষ্ট মনে আছে, আমাদের কুলাউড়া থানার সম্মুখে একটা মাঠ আছে, ডাকবাংলো মাঠ, বিরাট মাঠ। ওই মাঠে আমরা প্রথম নাটক করি, দুটো নাটক, সাগর সেচা মানিক এবং মহুয়া নাটক। ওই নাটক দুটি পরিচালনা করেছেন তখনকার চেয়ারম্যান জনাব আব্দুল সালাম এবং থানার সেকেন্ড অফিসার শফিকুল হক পাঠান। আমরা বাইরে বাড়ি থেকে চৌকি, যেটাকে বলে ঘুমানোর চৌকি, নিয়ে সেখানে স্টেজ নির্মাণ করি। স্টেজ নির্মাণ করার পর মানুষের বসার জন্য প্রত্যেক বাসা থেকে গিয়ে একটা একটা করে চেয়ার নিয়ে আসি, সামনের চেয়ার। তারপর স্কুল থেকে আমরা নিয়ে আসি ওই বেঞ্চ, দর্শকদের বসানোর জন্য। এত কষ্ট করে, আর তখন শুধু ভাবতাম, হায়রে কবে কুলাউড়া কারেন্ট আসবে, কবে কুলাউড়া এই মঞ্চ নির্মাণ হবে আর নাটক করতে পারবো, এইটাই গাড়ি চিন্তা করতাম। কিন্তু আমাদের সেই সময় সেই সাহস এবং উদ্যোগ ছিল সবার মধ্যে, কোনো ক্লান্তি ছিল না। আমরা পেট্রোমাক্স দুই দিকে চারটা 8টা পেট্রোমাক্স জ্বালানো থাকতো, এবং দুইজন দায়িত্ব ছিল ওই পেট্রোমাক্স কমলো কিনা, আলো কমলো কিনা সেটাকে করার জন্য, কন্ট্রোল করার জন্য। কিন্তু এর মধ্যেও দর্শককে মাঠ ভর্তি ছিল, মানুষ আনন্দ পেত। তখন শফিকুল হক পাঠান সাহেব, সেকেন্ড অফিসার, মহুয়া নাটকের জন্য সুনামগঞ্জ থেকে জীবন্ত সাপ এনেছিলেন স্টেজে। দর্শক তো একদম ভিমরিকে পড়ছে, সাপ দেখে কি অবস্থা।
এই ছিল আমাদের আনন্দ, কিন্তু এর মধ্যে আমরা আনন্দ পেয়েছি। এই প্রসঙ্গে বলেন। বলেন না, আপনি বলেন স্যার, বলেন, আপনি বলেন। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, তখনকার অভিনয়ে কিন্তু মেয়ে ছেড়ে নারী চরিত্র পাওয়া যেত না, কিন্তু আমাদের কুলাউড়ার মেয়ে রাবেয়া খাতুন দুলু ওই মঞ্চে প্রথম অভিনয় করে সাফল্যের সাথে এবং খুব সুনাম অর্জন করে। বলা বাহুল্য, রাবেয়া খাতুন দুলুর বাবা এবং মা দুইজনই খুব সাংস্কৃতিক মনা মানুষ ছিলেন। কতটুকু ত্যাগ থাকলে পরে নিজের মেয়েকে, একমাত্র মেয়েকে এইভাবে নাটকে, পাকিস্তান আমলে নাটক করতে দিয়েছেন। এবং উনারা আমাকে খুব বেশি স্নেহ করতেন। আজকে হাসি পায়, উনি মানে ইয়ে করার জন্য আমাদেরকে মুখে মধু দিতেন, যে মধুর মতো কণ্ঠস্বর হোক। আমাদের আজকে এখনকার যুগের নাট্যকর্মীরা এটা তো কল্পনাও করতে পারবে না। আমি যতটুকু জানি না, আমার ভুল হতে পারে, এই অবস্থা ছিল। আমরা যত নাটক করতাম সব বাইরে, কুলোরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নাটক করেছি, বাইরে স্টেজ করেছি। ঢাকা থেকে নায়িকা এসেছেন, ওই সুষমা, চম্পা, রানী সরকার, ওনারা এসেছেন। আর সিলেট থেকে তো, সিলেট তো আমাদের সবসময় সাহায্য করতো, বিশেষ করে এই রাবেয়া খাতুন দুলু, আয়েশা, রুনা এবং রুজি, তারা দুই বোন ছিল, রুনা এবং রুজি। আর রুনার স্বামী ছিল মনির ভাই, আমি যদি ভুল না করে থাকি। মনির ভাই অত্যন্ত নাট্যকর্মী ছিল এবং উনাদের কাছ থেকে মেকআপ, পর্দা, সবকিছু, তো মানে সাইড পর্দা, মেকআপের সামগ্রী সব মনির ভাই নিয়ে আসতেন সিলেট থেকে। আমরা আগ্রহের সাথে মনির ভাইয়ের জন্য অপেক্ষা করতাম। আর এইভাবেই আর কি কুলাউড়া নাট্য অঙ্গনে, মানে আমরা পাকিস্তান আমলে এই আমাদের 14 নাট্যগুরুদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে আমরা অগ্রসর হই। তখন সাহায্য করেছিলেন এই এনামুল হক, এনামুল ইসলাম এনাম, যিনি এখন আমেরিকা থাকেন। তারপর সিরাজ উদ্দিন সুহাগ, যিনি আমেরিকান থাকেন। আর আমাদের শিক্ষক শ্রী সুশীল সেনগুপ্ত, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন কুলাউড়া থানার, যাকে আমরা নারুদা বলে ডাকতাম আর কি। স্যার জি জি বলেন স্যার প্লিজ। আপনারা যারা তখন কাজ করতেন, নিশ্চয়ই সংগঠনের নাটকের দল ছিল আপনাদের নাকি? আপনি কোন কোন দলের হয়ে অভিনয় করলেন, নির্দেশনা দিলেন? আমি বলছি, যেমন পাকিস্তান আমলের যে নাটকগুলো আমি বললাম, মহুয়ার ইয়ে, তখন কিন্তু কোন দল বা ইয়ে ছিল না, নাটক হবে কুলাউড়াতে। আর প্রত্যেক বছর কুলাউড়া রিক্রিয়েশন ক্লাবে প্রতিটি বছর 2টো নাটক হতো। এটা তাদের ধারাবাহিকভাবে, তারা ওই বাইরে মঞ্চ, ছবি তো বাইরে মঞ্চ তৈরি করে ওই রিক্রিয়েশন ক্লাব কুলাউড়া রেলওয়ে, এরা নাটক করত। এরপরে তো স্বাধীনতা সংগ্রামে সবাই আমরা যার যার মানে ইয়ে হয়ে গেলাম, আইসোলেটেড হয়ে গেলাম। স্বাধীনতা বাদে আসার পর কুলাউড়াতে প্রথম নাটক আসে, কারেন্ট আসে। কুলাউড়াতে যেদিন কারেন্ট আসে সেদিন আমাদের মতো নাট্যকর্মীদের, তখন তো 71 ইয়াং নাট্যকর্মীদের কি আনন্দ উৎসব, যে এখন আমরা নাটক করতে পারবো ভালোভাবে। তখন আমি কুলাউড়ার কিছু ইয়াং ছেলেদের, আমার সমবয়সী এবং ছোট ছেলেদের নিয়ে একটা নাট্যগোষ্ঠী তৈরি করি, যেটা
দর্পণ নাট্যগোষ্ঠী নামে পরিচিত। আপনাদেরটা দর্পণ থিয়েটার, আমরা দিয়েছিলাম দর্পণ নাট্যগোষ্ঠী। দর্পণ হলো আয়না, চেহারা দেখা যায়, আর দর্পণ কাজেই আমরা সমাজের চরিত্রটা ভালো মন্দ যেগুলা তুলে ধরার জন্য দর্পণ নাট্যগোষ্ঠী নাম দিয়েছিলাম। আপনাদেরও মনে হয় আমার ঠিক সেইভাবে দর্পণের একটা ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে। যাই হোক, তখন আমরা ওই ডাকবাংলা প্রাঙ্গণে অনেকগুলো নাটক করেছি। তারপরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনেকগুলো নাটক করেছি, এবং বাইরে থেকে আপনাদের সিলেটের এই সমস্ত শিল্পীদের এনে যারা সবসময় আমাদের সাহায্য করেছেন। সিলেটে একটা সংগঠন আছে, আমার মনে হয় আমি ভুলে গেছি, নাট্যায়ন নাম, আমি যদি কোনো ভুল না করি। ঠিক আছে, আপনি সঠিক। নাট্যায়ন, হ্যাঁ, তারাও আমাদের এখানে একদম মিউজিক সবকিছু, সাউন্ড সবকিছু নিয়ে তারা আসতেন। তো আমরা এই অবস্থায় তখন এরশাদ আমলে প্রতিটি উপজেলায় একটি করে ওই কনফারেন্স রুম তৈরি করা হয়। 1986 খুব সম্ভব। তো সেই হিসাবে আমাদের কুলাউড়াতে একটা মানে ছোটখাটো কি মঞ্চের মতো হল রুম একটা তৈরি করা হয়। তখনকার আমার সৌভাগ্য, সেই হল রুমে আমি আপনার সাথে 2টা নাটকে কাজ করেছি। ধন্যবাদ, আমার ঠিক মনে নাই, আমি ধন্যবাদ, আমি কৃতজ্ঞ যে আমার সাথে কাজ করেছে। আমি লাইভ আপনার 2টা নাটক কাজ করেছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওইখানে কিন্তু ইয়ে মনে আছে নিশ্চয়ই যে পিছন দিকে কোনো ইয়ে ছিল না, গ্রিন রুম ছিল না। আমরা পিছন দিকে তখনকার উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সাহেবকে ধরে, এনাম সাহেব, সিরাজ সাহেব, আমরা কয়েকজন গিয়ে ধরে আমরা গ্রিন রুম তৈরি করি, এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটা স্টেপ বাই স্টেপ আমরা তৈরি করি ইট দিয়ে, যাতে পিছনে মানুষ বসে দেখতে পারে নাটক। এভাবে পরিশ্রম করে আমরা এই হলটা তৈরি করি, এবং এই হলেই আমার মনে হয় জুয়েলের জানা আছে যে কিভাবে আমরা কষ্ট করে নাটক করেছি। জি স্যার, 2টা নাটকে আমি কাজ করেছি। আর একটা নাটক সিলেট থেকে গিয়েছিল, কথাগুলি করেছিল ঘল লোপাট। সেই নাটক কুলাউড়ার এই হলে আমি বেশ কয়েকবার কাজ করেছি। স্যার, আপনাদের সময় আপনার দর্পণ নাট্যগোষ্ঠী ছাড়া কি আর কোন নাটকের দল ছিল? ছিল, দর্পণ নাট্যগোষ্ঠী ছাড়া ছিল আমরা কজনা নাট্যগোষ্ঠী, তারপর টাউন ক্লাব, তারপরে ওই যে রেলওয়ে ক্লাব, তারাও ছিল, নাটক করতো তারা, এগুলোও ছিল। তবে এরা মানে ওই ইয়ের হঠাৎ করে বছরে একবার বা মাঝে মধ্যে তারা করতো। শুধুমাত্র রেলওয়ে ক্লাবে প্রতি বছর কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রাখছে। আপনার অভিনীত নাটকের সংখ্যা কত হতে পারে স্যার? আমার অভিনীত নাটক ঠিক মনে নাই কত হতে পারে, অ্যাকচুয়ালি ফিগারটা বলতে পারবো না, মনে হয় 40-40 হবে, 40-এর কাছাকাছি। নির্দেশনা অ্যাকচুয়ালি এটা নিজের কথাটা তো নিচে বলা ঠিক না। প্রায় আমাদের এখানে আমি 40টার মধ্যে হয়তো 30টাতেই আমি নির্দেশক ছিলাম। জি, আর ওই সময় স্যার কে কে অভিনয় করতেন আপনার সাথে? কারা কারা আমার অভিনয় করতেন অনেকেই আজ নেই, খুব কষ্ট তাদের কথা মনে পড়ে। যেমন মাহবুব আলম মাক্কু, আব্দুল মুকিত মিকি, তারপর গুলাম আমির মোনা, এরা আজ আমাদের মধ্যে নেই। আর সবচেয়ে ইয়া ছিলেন, এখন আছেন সৈয়দ মুজাম্মেল হক, তারপর আবুল ফাত্তা বজলু, তারপরে কি জানি
সৈয়দ মুজাম্মেল আবুল বাত্তা ফজলু, গুলাম কবির সহ মুমিন, আব্দুল কাদের মুমিন, তারপর সিফারউদ্দিন আহমদ যিনি বর্তমানে কুলাউড়া মেয়র হয়েছেন, উনিও নাটক করেছেন আমাদের সাথে, আমার ছাত্র। তাদেরকে নিয়ে আমরা নাটক করতাম। এবং স্যার এই ছবিটা কিসের স্যার, কোন নাটকের? ও ও এটা তো ওরা কদম আলী, মামুনুর রশিদের লেখা ওরা কদম আলী। এখানে কে কে আছেন স্যার, কাকে চেনা যায়, কে কে আছেন এই নাটক এইখানে এই ছবিতে? এইখানে সৈয়দ গিয়াসউদ্দিন টেনাই, আমি, আর ওই ছোট ছেলে বিদ্যুৎ, তার ডাক নাম, এখন সে রিটায়ার্ড হয়ে গেছে চাকরি জীবনে, ব্যাংক থেকে রিটায়ারমেন্ট গেছে। এটা আপনি কোথা থেকে পেলেন? এত পুরাতন স্মৃতি আমার। এইগুলো স্যার এখন বলা যাবে না, একটু পরে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লাগছে যে এটা আপনি আমার পুরাতন স্মৃতিটাকে ধরে রাখছেন। আমি ধন্যবাদ জানাই জুয়েলকে। স্যার এইখানে আর কাউকে চেনা যায় কি? না, আমি ঠিক চিনতে পারতেছি না এখনো পুরাপুরি, মনে নাই কত বছর আগে। এইখানে কে কে আছেন স্যার? এইটাতে তো আমি, কোন নাটকের? এটা ফার্স্ট নাটক, ফার্স্ট ফার্স্ট। কে কে আছেন নাটক। স্যার এখানে কে কে আছেন, কোথায় এটা? এটা আমি আর আব্দুর রহমান, উনি বিদেশ থাকেন, কলকাতা ডিগ্রি কলেজের প্রফেসর ছিলেন আব্দুর রহমান। এই নাটকটা কবে হয়েছিল স্যার? এটা খুব সম্ভব 80-র দশকে। আপনার তো অনেক কিছু মনে আমি আছে দেখা যাচ্ছে। জি স্যার বলেন। না, মনে আছে, ছোট করে তো বলতে পারছি না। 80-র দশকে খুব সম্ভব এটা হয়েছিল। এটা একটা হাসির নাটক। কুলাউড়াতে করেছিলেন আপনারা? কুলাউড়াতে ছিল। স্যার আপনাদের সময় রাবেয়া খাতুন দোলু ছাড়া আর কি কোনো নারী অভিনেত্রী ছিলেন আপনাদের সাথে তখন? এরপর নারী চরিত্র সম্পর্কে, অভিনেত্রী সম্পর্কে বলছি যে আমি যখন দর্পণ নাট্যগোষ্ঠী করি, করার পর আমি নিজে কিছু অভিনেত্রী নারী চরিত্র সংগ্রহের জন্য বিভিন্ন গার্জিয়ানের কাছে যাই, এবং তারা আমাকে যথেষ্ট সম্মান, শিক্ষকতা করি তো সেই হিসাবে তারা যথেষ্ট সম্মান দিয়ে নিজের মেয়েদেরকে দেন। এর মধ্যে আমি 2-3টা আমি বলতে পারি। আমার মেয়েকে নিয়ে আমি প্রথম অভিনয় করি, আমার দ্বিতীয় মেয়ে এবং সব ছোট মেয়ে, তারাও কিন্তু আমি আমার পরিচালনায় নাটকে অভিনয় করে। আমার প্রথম, আপনার কয় মেয়ে অভিনয় করেছেন স্যার? আমার 3 মেয়ে। আমার প্রথম মেয়ে মৌসুমী, যে কথা যে সে কিন্তু প্রথম নৃত্য নাচে, সে স্কুলের নাচে গেছে মৌলভীবাজারে, ওই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আর আপনার 3 মেয়ে কি নাটক করতেন? না, ওই প্রথম মেয়ে নৃত্য, আর দ্বিতীয় মেয়ে নাটক করছে, আর তৃতীয় মেয়েও নাটক করছে। সব ছোট সিলেটে আছে। ওনারা কি আপনার পাশে কোনো একজন আছেন? ওই বড় মেয়ে আছে নাচের। আমরা ওনাকেও চাই সামনে আপনার পাশে। আপনার পরিবারে আপনার সংস্কৃতির পরিবার এবং আপনার নাটকের সাথে ওনারা যুক্ত আছেন, আমরা ওনাকেও আপনার পাশে দেখতে চাই এখন স্যার। উনি কি আপনার পাশে বসবেন? ধন্যবাদ। ধন্যবাদ।
মৌসুমী, আপনি যদি পাশে বসেন আমরা খুব আনন্দিত হবে। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি স্যারের পাশে বসলে তুমি এদিকে আসো। আপনারা খুবই আনন্দিত এই সংবাদ জেনে যে চন্দন স্যার ওনার পুরো পরিবারের ওনার সন্তানদেরকে নিয়ে নাটক করতেন, কালচারাল অ্যাক্টিভিটি যুক্ত ছিলেন। এবং এই আজকে প্রথম আমরা কোনো আয়োজনে অতিথির পাশে ওনার পরিবারের অন্যান্য সংস্কৃতি কর্মীকে রাখেন। যদি আপনি একটু পাশে আসেন, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি আর একটু পেছনে গিয়ে স্যারের পেছনের দিকে একটু বসেন, তাহলে আপনাকে দেখা যাবে। জি, থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে, আপনি স্যারের একটু পেছনে চলে যান। স্যারের এই হবে। ধন্যবাদ আপনাকে, আপনি নৃত্য করতেন, আপনার পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। এমনিতেই তো কৃতজ্ঞ, কিন্তু এখন আরো বেশি কৃতজ্ঞ যে আপনার 3 বোনে নাটক করতেন, নাচ করতেন এবং স্যার আপনাদেরকে নিয়ে কাজগুলো করাতেন। এটা সাধারণত হয় না, আমরা দেখি না যে কোনো পরিবারের সবাই মিলে সংস্কৃতি করেন। এই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। এবং এইখানে আজকে আপনার কথা আমরা খুব শুনবো না, কিন্তু যদি কখনো মনে হয় যে স্যার কথা বলার সময় এই বিষয়টা যোগ করা দরকার, আপনি দয়া করে যোগ করবেন। ধন্যবাদ। অবশ্যই। আর আমার ছোট মেয়ে, সব ছোট মেয়ে তো হলো আমার বড় মেয়ে, আর সব ছোট মেয়ে সে ওই ময়মনসিংহ গীতিকাব্যের যে মহুয়াটা টাউন ক্লাবে কর্তৃক পরিচালিত মহুয়া গীতিনাট্যের, সে মহুয়াতে অভিনয় করে। এবং এইটা নিয়ে আমরা এই বিভিন্ন জায়গায় শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলিবাজার বিভিন্ন জায়গাতে এটা শো করি, ওই মহুয়ার গীতিনাট্য। সে এখন চাকরি করে আপনার সিলেটেই আছে, ওই ব্যাংকে, রূপালী ব্যাংকে চাকরি করে, আপনার লামাবাজার তালতলা শাখাতে। আমার সব ছোট মেয়ে মৌটু। স্যার, আপনি নাটক ছাড়া সংস্কৃতি কি আর কোনো শাখার সাথে জড়িত আছেন? এখন তো এতক্ষণ আমি নাটক সম্পর্কে বললাম। নাটক ছাড়া আমি কুলাউড়াতে প্রায় 16 বছর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলাম। উদীচীর সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 12 বছর। তারপরে ওই টাউন ক্লাবের বিতর্ক উৎসবের মডারেটর ছিলাম, তাও প্রায় 12 বছর। আমি কিন্তু খেলাধুলার সাথেও জড়িত, ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলাম প্রায় 18 বছর, এই ধরনের হবে। তারপরে সাংস্কৃতিক, ক্রীড়া, বিতর্ক প্রত্যেকটাতেই আমার অংশগ্রহণ আছে এবং আমি ছিলাম আমার ছাত্রছাত্রীদের নিয়ে এইভাবে আমরা যে কুলাউড়াতে বিতর্ক উৎসব করেছি, নাট্য উৎসব করেছি, আমার মনে হয় আপনাদের এই নাট্য উৎসব 7 দিন ছিল, সিলেট থেকে 2টা গ্রুপ অংশগ্রহণ করেছিল, আমার ঠিক মনে নাই। আর বড়লেখা, শ্রীমঙ্গল, এগুলো থেকেও আমরা 7 দিন একটা নাট্য উৎসব করছি এই অডিটোরিয়ামের মধ্যে, ছোট অডিটোরিয়ামের মধ্যে। আপনাদের ওই নাট্য উৎসবে সম্ভবত আমি একবার গিয়েছিলাম কথা বলে নাটকের সাথে, মনে হচ্ছে এখন। হ্যাঁ, থেকে মনে একটা দল এসেছিল নাকি? হ্যাঁ, ওইখানে একটা দল আসছিল যেটা শাস্তি নাটক করছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। স্যার, আপনি আমরা আমাদের কথায় 71 চলে আসছে, 71 চলেই আসে সব আলোচনাতে, আমাদের আলোচনা 71 আসে। স্যার, 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন আপনি? আমি 71 সালে মুক্তিযুদ্ধের সময় ধর্মনগরে ছিলাম, এবং আমার জীবনের এটাই সবচেয়ে দুর্ভাগ্য, বাপ মায়ের বড় ছেলে তো, তখন মানে আমি মুক্তিযুদ্ধে যেতে পারিনি, ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার মায়ের আপত্তিতে মুক্তিযুদ্ধে যেতে পারেনি। এটা আমার জীবনের চরম ব্যর্থতা। স্যার, আপনি মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ যে অর্জন বলা হয় মঞ্চ নাটক, সেটাকে আপনি ধরে রেখেছেন আজীবন, সেটা অনেক বড় সফলতা।
সেটা অনেক বড় সফলতা। আমরা অবশ্যই এটা অনেক বড় একটা অর্জন, আমাদের প্রেরণার কারণ এগুলা। স্যার আপনি ওই সময় যে নাটক যারা করতেন, আপনি তো অভিনয় করতেন, ডিরেকশন দিতেন, আপনার কথার মধ্যে আসছে যে সেই সময় সিলেট থেকে মনির ভাই বা আরো কেউ কেউ আপনাদের জন্য ওয়িংস নিয়ে যেতেন, মেকআপ করাতেন এবং আপনার প্রবাস জ্বালিয়ে নাটক করতেন একটা সময় পর্যন্ত, পরবর্তীতে ইলেকট্রিসিটি এসছে। এছাড়া নাটকের যে নেপথ্যে সাউন্ড, তারপরে আমি বুঝি মঞ্চ, নাই। আমার কথা কি শুনছেন আপনি? আবার বলেন প্লিজ। আমি বললাম, দুঃখিত নেটওয়ার্কের সমস্যা করেছিল মনে হয়, যে আপনি আপনার কথায় উঠে এসছে যে আপনারা যখন অভিনয় করতেন, নির্দেশনা দিতেন, তখন সিলেট থেকে মনির ভাই সহ আরো অনেকে আপনাদেরকে পর্দা দিয়ে, বাবু পর্দা দিয়ে, বাবু ছিল, জি, পর্দা ওরা দিয়ে, প্রথমে পর্দা দিয়ে মেকআপ করে সহযোগিতা করতেন। এটা গেল একটা বিষয়। এর বাইরে আপনারা তো সবসময় নিশ্চয়ই সিলেট থেকে কেউ যেতেন না, এমন তো নয় সবসময় সিলেট থেকে মানুষজন যেতেন। লোকালি কারা আপনার এইগুলোর সাথে, কে মেকআপ করতেন, লাইট করতেন, মঞ্চ বানাতেন, এই কাজগুলো কারা করতেন লোকালি, আপনাদের স্থানীয়ভাবে কারা করতেন এগুলো? আমি বলছি, মেকআপ করতেন আমার শ্রদ্ধেয় বড় আমার পিতৃতুল্য কৃপেশ আচার্য, উনি মেকআপ করতেন। আর ডিরেকশন দিতেন ওই বরদাকান্ত বৈদ্য, উনি ডিরেকশনও দিতেন। ওনারা আমার সিনিয়র ছিলেন, ওরা নাই, মারা গেছেন অনেক আগেই। আর লাইট, ওই যে কথা বলছিলাম যে নারী চরিত্রের জন্য আমরা পেয়েছিলাম কুলাউড়া থেকে সুমাইয়া রহমান সুমা, তারপর শিউলি বৈদ্য, এই যে মেয়েগুলো, এগুলা কিন্তু আমাদের নাট্য দর্পণ নাট্যগোষ্ঠীতে অভিনয় করেছে এবং সাফল্যের সাথে অভিনয় করেছে। আচ্ছা, আপনি যাদের কথা বললেন, যাদের কথা বললেন, ওনারা হচ্ছেন যে আপনার সমসাময়িক অথবা আপনার সিনিয়র। আপনার হাত ধরে ধরে যারা আসছিলেন, এখনো আছেন, এমন মানুষ কারা কারা এখনো আছেন এই অঙ্গনে? এনামুল ইসলাম এনাম, সিরাজউদ্দিন সোহাগ, সৈয়দ মুজাম্মেল হক, এই তারপরে সিপারউদ্দিন আহমদ, এরা এখনো আমাকে এইসব ব্যাপারে সাহায্য করে। বাবুল মুমিন, তারা দুই ভাই আমেরিকা থাকে। এইটা কোন নাটক স্যার? ও এখনো কৃতদাস। এই নাটকের সংলাপ মনে আছে স্যার আপনার? কোন ক্রম মনে হয় চেষ্টা করলে এক এক লাইন বলতে পারি আর কি। আপনার যতক্ষণ খুশি আপনি বলতে পারেন। আমি এক লাইন বলবো, ভুল হলে যারা সম্মানিত দর্শক আমাকে ক্ষমা করে দেবেন। ওইটা ছিল এখনো কৃতদাস নাটকে আমি ছিলাম বাক্কা ভাইয়ের ভূমিকায়। আর ওই তার নাম হলো তো তোমার রুজি, রুজি, তারা ছিল আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করে। আমি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা ছিলাম। সেই মুক্তিযোদ্ধা একদম প্যারালাইসিস অবস্থা, যুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়ে যায়। তখন আমার স্ত্রী এইটা ওই জৈবিক তাড়নায় একটা রিক্সাওয়ালার সাথে প্রেম করে আমার সামনেই ঘুরে বেড়াতো। তখন আমার খুব মানে রাগ ক্ষোভের সৃষ্টি হতো। তখন আমি মানে একটা ডায়লগ ছিল, আমি বলতাম তাকে যে আমারে চা দে, টোস্ট বিস্কুট দে,
আমি চায়ের মধ্যে টোস্ট বিস্কুট চুবাইয়া চুবাইয়া খামু, এই ছিল আমার ডায়লগটা। এবং এইটা কুলোরাতে অনেক দিন অনেক মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। এই ডায়লগটা স্যার আমাদের এখানেও খুব প্রচলিত, আমরা এখনো বলি। সিলেটে এই এই অভিনয়টি করতেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় মোস্তফা কামাল। ও টাওয়ারের যেখান থেকে আপনি মিউজিক, চা দে টোস্ট বিস্কুট দে, আমি চায়ের মধ্যে টোস্ট বিস্কুট চুবায় চুবায় খাবো, এটা আমরা স্যার এখনো বলি, এখনো বলেছি। থ্যাংক ইউ স্যার আপনি আপনাকে দেওয়ার জন্য। স্যার এরপরে ওই সময় আপনাদেরকে পৃষ্ঠপোষকতা কে কে দিতেন, কারা কারা? কারণ আমাদের তখনও সংকট ছিল, এখনো সংকট আছে, আর্থিক সংকট নাটক করতে গেলে। বলেন, তখন এই পৃষ্ঠপোষকতা আপনাদেরকে কে দিতেন তখন? এটা পৃষ্ঠপোষকতা করার মতো কোনো লোক ছিল না। তবে আশ্চর্য হবেন, এই অডিটোরিয়ামের মধ্যে আমরা যে টিকিট বিক্রি করে চাঁদা কালেকশন করতাম, বিভিন্ন বাগানের ম্যানেজার, আমাদের তো ক্যামেরাটা কি আপনার দিকে একটু ঘুরিয়ে নিবেন স্যার? তাহলে আমরা আপনাকে দেখতে পারবো। আপনি ক্যামেরাটা ঘুরিয়ে নিবেন একটু। না ঠিক ঠিক আছে, একটু ঘুরিয়ে নেন, আপনার ঘাড়ে ব্যথা করবে, একটু ঘুরিয়ে নেন ফোনটা। আমার কাছে না তো, ঘুরাই দাও একটু ঘুরিয়ে নেন স্যার। এই থ্যাংক ইউ। জি জি স্যার, হ্যাঁ একদম চমৎকার। এখন স্যার বলেন। তখন চতুর্দিকে আমাদের তো চা বাগান পরিবেষ্টিত এলাকা, তো বাগানের ম্যানেজার সাহেবরা আসতেন, আমরা ওনাদের কাছ থেকে এই সুপা দিয়ে 500 টাকা জন প্রতি ইয়ে করতাম, টিকিট বিক্রি করতাম। 500 টাকা মনে চিন্তা করেন। এইভাবে আমরা টিকিট করে বিক্রি করে প্রায় 30-40 হাজার টাকা পেয়ে যেতাম। তারপর এটা দিয়ে আমাদের মোটামুটি আমরা যারা আছি আমরাও দিতাম, ডোনেট করতাম, আমরা আমাদের অনুষ্ঠান করতে পারতাম আর কি। লাভ ইয়ে কোনো ব্যাপার না, কোন রকম আমরা সমতা রক্ষা করতে পারতাম খরচের দিক দিয়ে। স্যার এইটা অনেক বড় অর্জন, নাটক করে সমতা, আর্থিক সমতা রক্ষা করতে পারা, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যেখানে এখনো আসলে নাটক করে আর্থিক সমতা রক্ষা করা যায় না, ব্যয়ের খরচ পরিমাণটা বেশি হয়ে যায়। কিন্তু এইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের। নাটকের পাশাপাশি যেহেতু আপনি কালচারাল ট্র্যাকের দেখভাল, আপনি নাটকের পাশাপাশি সেই সময় কোলাউড়ায় আর সংস্কৃতির কোন কোন শাখায় কাজ হতো, অর্থাৎ সামগ্রিক সাংস্কৃতিক পরিবেশটা কেমন ছিল কোলাউড়াতে সেই সময়? আমি আলোচনা করতে চাই। একটা হচ্ছে 71 পূর্ববর্তী এবং 71 পরবর্তী, দুইভাবে আমি সামগ্রিক একটা পর্যালোচনা শুনতে চাই। 71-এর আগে কোলাউড়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে হতো, পরিবেশটা কেমন ছিল, 71 পরবর্তী 2000 সাল পর্যন্ত অর্থাৎ মিলেনিয়াম পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে হতো, তুলনামূলক মূল্যায়ন। আমি বলেন, কিছু বলবেন? আমি কি বুঝতে পেরেছি স্যার? বুঝতে পারছি। আমি বলি 71 পূর্বে আমাদের কুলাউড়াতে আমরা একটু যাত্রা গানের ভক্ত ছিলাম। প্রতিটি মানে পূজার শীতকালে বিভিন্ন যাত্রা পার্টি আসতো আমাদের কুলাউড়া রেল স্টেশনে। যাত্রা করেছেন কখনো? আমি যাত্রা করিনি, কিন্তু যাত্রা দেখতে গেছি বিভিন্ন বাগানে। যাত্রার কোনো সংলাপ মনে আছে? না, যাত্রা করিনি, কিন্তু যাত্রা ভালোবাসতাম, এই আর কি। যাত্রার একটা কাহিনী আছে। তবে যাত্রার একটা কাহিনী আছে। আচ্ছা, সেটা আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, পরের দিন আমার টেস্ট পরীক্ষা ফিজিক্স, তো মোটামুটি ছাত্র ভালো ছিলাম, স্কুলের ফার্স্ট বয় ছিলাম সব দিক দিয়েই। আমার ফ্রেন্ডরা ধরলো যে পার্শ্ববর্তী এখানে যাত্রা গান হবে, যাত্রা দেখতে যেতে হবে। কিভাবে যাই, বাবার চোখ, উপায় নাই, কারেন্ট নাই। গভীর রাত্রে ধরে 10টা-11টার দিকে তারা এসে বাইরে হাততালি দিল। হাততালি দেওয়ার সাথে সাথে আমি বুঝলাম যে আমার পার্টি এসে গেছে। আমি হারিকেনটা কমিয়ে ল্যাপ দিয়ে মুড়ো দিয়ে
আমি কোন জানালা দিয়ে বেরিয়ে গেলাম। ঠিক পরের দিন ভোরবেলা এদিকে বাবা এসে খুঁজছে নেই কি হারিকেনের আলো তো বেড়ে গেছে, আমাকে ডাকছে নেই, দরজা খোল দরজা খোল, হারিকেনের আলোটা কমিয়ে দেন। তো আমার এক দিদিমা ছিলেন, উনি বলছেন সব্যনাশ আজ আর উপায় নাই। উনি অনেক কষ্টে আমার বাবাকে নিবৃত্ত করেন। পরের দিন ভোরবেলা আমি ওই জানালা দিয়ে আবার ভিতরে ঢুকে আমি যথারীতি হারিকেনটা তুলে পড়তে বসে যাই। এত বড় দুষ্টু ছিলাম আমি যাত্রাগানের জন্য। আপনার ছাত্ররা যদি পরীক্ষার আগের দিন বা ক্লাস 10-এ যাত্রা দেখতে যেত এইভাবে, তখন আপনি কি করতেন? আপনি কি এলাও করতেন? কঠিন একটা আমার ধারণা আপনার ছাত্ররা এই ধরনের প্রশ্রয় আপনার কাছ থেকে পেয়েছে, যেভাবে ভালোবাসা পেয়েছে, শাসন পেয়েছে, এইভাবে এইটুকু তারা আপনার কাছ থেকে শিখেছে। কারণ আমি আপনার যারা সরাসরি ছাত্র, এরা এখনো আপনার বিষয়ে আপ্লুত, এবং আমরা যারা আপনার পরোক্ষ ছাত্র, এরাও কিন্তু আপনাকে অনেক বছর থেকে চেনে, এবং আপনি আমাদের কাছে অন্য মাত্রার একজন শিক্ষক। তো আমি বিশ্বাস করি যে আপনি আপনার ছাত্রকে সেই প্রশ্রয়টুকু দিতেন, তার এই ডেভেলপমেন্টে আপনি এই সহায়তাটুকু তাকে করতেন, এবং সেটি আপনি করছেন। তারপরে স্যার 71 পূর্ববর্তী কোলাউড়া সাংস্কৃতিক, কিন্তু এইগুলোর মধ্যে প্রাণ ছিল, হ্যাঁ সাংঘাতিক প্রাণ ছিল। আমি পড়াশোনাও করছি, ওই কথাটা বলি। তারপর রেজাল্ট যখন বেরোলো আমি 2য় স্থান অধিকার করছি। বাবা তো খুব খুশি যে আমার ছেলে পড়াশোনা করছে। অথচ আগের রাত্রে আমি পদার্থ বিজ্ঞান পরীক্ষার দিন আমি যাত্রা দেখছি। আচ্ছা যাই, ওইটা আমার বললাম যে যাত্রাগানের যে একটা ইয়ে ছিল তখন। এখন তো 71 পরবর্তীতে যাত্রাগানটারে নিকৃষ্ট করে ফেলেছে কয়েকটা, কি বলবো, কি মাফিয়া চক্র না কি বলবো এদেরকে আমি জানি না, একদম সংস্কৃতির অবমূল্যায়ন করে ফেলছে। এখন এখন মানুষের মধ্যে আগে যে চেতনা ছিল 71 পরবর্তীতে, সেই মুক্তিযুদ্ধের চেতনা আমি আর ছাত্রদের মধ্যে খুঁজে পাই না। বড় কষ্ট লাগে। ছাত্রদের দেখতে এই সংকটটা কেন হলো? 71 পরবর্তী সময়ে তো রাধেশ্যাম রায়চন্দ্রন শিক্ষক ছিলেন, এই ধরনের অনেকেই শিক্ষক ছিলেন। এই সংকটটা হওয়া, এবং আপনি যেভাবে শিক্ষক ছিলেন, আপনার মতো শিক্ষকও যখন ছিলেন, এটা যেমন সত্য, আবার এইটাও সত্য আপনি যেটা বলেছেন যে দেশপ্রেম, সংস্কৃতি বোধ, এই জায়গাগুলোতে সংকট দেখা দিয়েছে। স্যারটি শুনছেন আমাকে? এই সংকটটা কেন হলো? শুনছি না, কারণ না, এটা আমার মনে হয় যতটুকু, এটা একমাত্র কারণ ওই রাজনৈতিক পটভূমির পরিবর্তনের কারণে। নতুবা আমরা 71 পরবর্তীতেও আমরা নাটক টাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করছি। গোলাম কুদ্দুস সাহেব, তারপর ডলি জোহর, সবাই আসছিলেন আমাদের কুলাউড়াতে। আব্দুল্লাহ আল মামুন স্যার, শ্রদ্ধেয় আরিফুল হক, এরাও এসেছিলেন আমাদের এখানে। কিন্তু এর পরবর্তীতে ওই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মানুষ ভীত হয়ে আর হলমুখী হয় নাই, যে হলের দিকে যাইও না, বোমা মারা হবে, ঢিল ছোড়া হবে, এই ভয়ে যারা সাংস্কৃতিক কর্মী তারাও পিছিয়ে গেল, আমরাও পিছিয়ে গেলাম আর কি। এই যে অবমূল্যায়ন চললো, এটা এখনো চলছে। আমি 2003 সালে সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে সিলেট নাট্যমঞ্চ আমাকে সিলেট বিভাগের নাটকের সম্মাননা পুরস্কার প্রদান করে। লাকি নাম ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটা হলো কি আমার 71-এর পরবর্তীতে। এর পরবর্তীতে তো সব নষ্ট হয়ে গেল। তখন কিন্তু আমি 71-এর পরবর্তীতে সুনির্মল কুমার দেব মিনের নেতৃত্বে আমরা সিলেট বেতারেও নাটকে অংশগ্রহণ করি। কিন্তু কালক্রমে আস্তে আস্তে এটা
কমতে থাকলে, এবং আমার মনে হয় আমার ছাত্ররাও এখনো অনেকে বলে স্যার চলেন নাটক করি, 2-4 জন আছে। আমি বললাম বাবা এখন আর সেই বয়স নাই, তোমরা করো, আমি গিয়ে দেখবো, তোমাদেরকে সাহায্য করব। অভ্যাস তো, অভ্যাস ছাড়তে পারি না, এই আমার কিছু কি অবস্থায়। কিছু অভ্যাস ছাড়তে হয় না। যেমন ওই যে দিদি যেভাবে আপনার পাশে খুব আপনাকে আগলে ধরে বসেছেন, আমি খুব আপ্লুত করছি, দেখে যে কি রোমান্টিক ভাবে বসা বাবা মেয়ে, এটা আমার খুব ভালো লাগছে। এই যে বাবার কাঁধে মাথা রেখে বসার এই যে অভ্যাসটা, এইটা যেমন ছাড়তে নেই, ঠিক এইভাবে আপনিও নাটক ছাড়বেন না, কেন ছাড়বেন দাদা, আপনি? অবশ্যই আছে। জি, দিদি কি বলছিলেন? দিদি কি কিছু আমি বলেছেন? বলছি যে ভাই, দাদা আমি বাবার পাশে থাকা, মার পাশে থাকা। জি জি, সেটা আপনি অনেক সৌভাগ্যবান, আপনি অনেক সৌভাগ্যবান। actually আমার তিন মেয়েকে নিয়ে আমি গর্ব অনুভব করি। অনেকে বলে যে ছেলে নাই, যেমন তোমার এক মেয়ে নিয়ে তুমি গর্ব অনুভব করো, আমি শিওর তুমি গর্ব অনুভব করো। আমিও আমার 3 মেয়ে নিয়ে গর্ব অনুভব করি, যে এরাই স্যার, ছেলে, এরাই আমার মেয়ে। জি স্যার। স্যার, বর্তমানে বর্তমানে কোলাউড়ার সাংস্কৃতিক পরিবেশটা কেমন এই মুহূর্তে? এই মুহূর্তে মোটেই ভালো নয়, কেন ভালো নেই? দুঃখজনক। স্বাধীনতার 50 বছরে এসে সাংস্কৃতিক, আমি ধরে নিলাম যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একটা স্থবিরতা দেখা দিয়েছিল, এক ধরনের পরিবর্তন এসছে, সেটা এখনো আছে এবং আরো দীর্ঘদিন থাকবে। তারপরেও স্বাধীনতার 50 বছর পরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এসে কেন সব জায়গায়, শুধু কোলাউড়া না, সব জায়গাতেই একই সংকট, সাংস্কৃতিক বন্ধত্ব, সাংস্কৃতিক বৃত্তাবদ্ধতা কাজ করছে নিঃসন্দেহে। কিন্তু আপনার দীর্ঘ যে থিয়েটার যাপন, সংস্কৃতি যাপন, এইখানে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি দেখেন এবং কি ভাবেন, কি করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় এই ব্যাপারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ভূমিকা নিতে হবে। আমরা যে সময় রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বার্ষিক নাটক সবগুলো আমরা করতাম, কিন্তু এখন দেখছি আমাদের কুলাউড়াতে একটি স্কুলেও এগুলা করা হয় না। আমাদের যে সরকারি স্কুল, কলেজ, এগুলাতে তো কোনো সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড হয়ই না। রবীন্দ্রনাথকে যদি বলা হয়, বলবে এই তো দাড়িওয়ালা, এক ফকির বা সাধু, এই অবস্থায় গেছে। নজরুলকে এটা চিনবে না কেন কেউ? তো এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা মোটামুটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যদি, কমিটিরা যদি এইভাবে ছাত্রদের মোটিভেট করতো, ছাত্রছাত্রীদের, তাইলে সাংস্কৃতিক কর্মকাণ্ডটা অনেক দূর এগিয়ে যেত। এটার জন্য আমি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি দায়ী করতে বাধ্য হচ্ছি, যদিও আমি একজন শিক্ষক। আমার শ্রদ্ধেয় স্যার আমার এটা শুনলে আমাকে মাফ করবেন, যা বাস্তব সেই কথাটাই বলতে হয়। আমি সেইটাই। মৌসুমী রায় মুন্না, আপনি নৃত্যশিল্পী, আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছেন, আপনি বিরাট বড় একটা সাংস্কৃতিক প্রজন্মের উত্তরাধিকার। আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রজন্মের আপনি আমি আমরা যারা এই প্রজন্মে যারা সংস্কৃতি চর্চার সাথে জড়িত, সেইখান থেকে স্যার যে কথাটা বললেন, সেখানে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? আমাদের এই বন্ধত্ব যেটা আছে এটা সত্য, দুর্বৃত্তায়ন আছে, বৃত্তাবদ্ধ সাংস্কৃতিক চর্চা আছে, এইখান থেকে আসলে, এবং আপনি আমি আমরা কিন্তু আরেকটা প্রজন্মকে আমার সামনে নিয়ে আসার বয়সে চলেও গেছে, এটাও সত্য। আমরা নিজেরা এখন বাবা, নিজেরা এখন মা। এখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আমাদের কি করা উচিত মুক্তিযুদ্ধের 50 বছরে এসে, বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষে এসে? হ্যাঁ, এটা মানে ফ্যামিলি থেকেও প্রয়োজন আছে। সাংস্কৃতিক অঙ্গন বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, আমরা তো পরিবারে অনেকে অনেক কিছু বলি না। পরিবার থেকেও আমাদেরকে মানে বলা হয় না বলতে, মনে করেন আমরাও এখন বলি না এগুলা অনেক কিছু, যে বঙ্গবন্ধুর কথা আমরা, তারপরে সাংস্কৃতিক
অঙ্গনের কথা, আমরা এখন সবকিছু চলে গেছি কিভাবে ডিজিটাল যুগে, মানে মোবাইল এমন একটা জিনিস ডিজিটালটা হয়েছে যে এটা আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। আমরা আগে যেভাবে বই পড়তাম, টিভিতে নাটক দেখতাম, তারপরে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, পহেলা বৈশাখ প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতাম, তো এখন দেখা যায় এগুলো আর খুব বেশি হয় না। আর বিশেষত মানে এখন আমার কাছে মনে হয় যেটা যে মানে মোবাইলের কারণে আমরা এগুলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছি আমাদের সমাজটা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে ঠিক সেইভাবে উদ্বুদ্ধ করতে পারছি না, তারাও অগ্রসর হচ্ছে না। শুধুমাত্র কেন, এই একটা জিনিসের কারণেই কিন্তু সবকিছু যে বিজ্ঞান যেভাবে আশীর্বাদ সেটা কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায়, এই কারণে মানে থেকে সরে যাচ্ছি। আর বাপি যেটা বললেন শিক্ষা প্রতিষ্ঠান, সেটা অবশ্যই দরকার, কিন্তু ওই যে বললাম শিক্ষা প্রতিষ্ঠানে এটা হয়ই না। এখন আপনি আনবেন, ওইখানেও রাজনীতি ঢুকে যাচ্ছে। আগে তো এগুলা ছিল না, আমরা যখন করছি তখন কিন্তু ছিল না এগুলা, কিন্তু এখন রাজনীতিটাই বেশি অংশগ্রহণ করছে। স্যার এই ছবিটা কোন নাটকের? এইটা না 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 তোমরাই না, এটা হলো গিয়ে ও লাইন ধরে জাননি নানি, না পাস না। এটা খুব সম্ভব বেয়াদবি, মাফ করবেন যদি আমার ভুল না গিয়ে। বেয়াদবি মাফ করলাম না হয় আমরা সবাই, কিন্তু কারা কারা আছেন এখানে? এখানে গোলাম কবির আছে, তারপর আমি আছি, আর মুমিন, আব্দুল মুমিন, সিপারউদ্দিন আহমদ, আর যে মহিলা যে এখানে চিনতে পারতেছি না এটা কি, ও আবুল ফাত্তা ফজলু। এটা কোন নাটক বললেন স্যার? বেয়াদবি। তারপরে স্যার এইটা আমি আপনাকে, এইটা স্যার ওইটা ওই ফার্স্ট নাটক। কে কে আছেন এখানে? এখানে মহিলাদের মধ্যে বোধহয় না রুনা, খুব সম্ভব আমারও মনে হচ্ছে রোশনারা মনির রুনা, রুনা মুমিন, তারপরে কি রুজিনা, রুজি বোধহয়, আমি ঠিকই ইয়ে ঠিক আছে। ওইটার নাম কি না, ইয়ের মহিলা রুনা। কোন নাটক স্যার বললেন? ফার্স্ট নাটক কুলাউড়াতেই। এটা কি আপনার ডিরেকশন ছিল? এটা কি আপনার নির্দেশনা ছিল? আমার নির্দেশনায় ছিল। আচ্ছা, সর্বশেষ কোন নাটক করলেন স্যার? হ্যাঁ, সর্বশেষ ঠিক মনে নাই, তবে খুব সম্ভব এখনো কৃতদাস, এর জন্য নাটক মনে আছে কিছু। আর আগামীতে কোন নাটকে অভিনয় করবেন এর মধ্যে? এতদিন বাঁচবো কিনা, বাঁচলে শখ আছে, ইচ্ছা আছে যে কুলাউড়াতে নতুন অডিটোরিয়াম হচ্ছে, এইটা তো অন্তত একটা নাটক করে যেন উপরালা নেয়। স্যার কি কখনো ইয়ে করেছেন, ওই যে নাটক লিখেছেন? না, মাস্টার মানুষ সময় পাই কই, ওই ছাত্র পড়ানো আর এর মধ্যে দিয়ে রাত্রে রিহার্সাল রুমে যাওয়া, এটাই তো চলে আর কি। আর এই সঙ্গীতে আমাদেরকে সাহায্য করতেন রজতকান্তি ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনায়।
অসিত বরণ চৌধুরী মিউজিক করতেন, তাই তো? এই নাটকটা এখনো কৃতদাস, ঠিক? হ্যাঁ, এখনো কৃতদাস। আপনার আর কে আছেন ওখানে কুলাউড়াতে? কি? হ্যাঁ, কুলাউড়াতে এইটা আমরা। স্যার, তখন আপনি আগে বললেন একটা কথা যে আপনারা যখন নাটক করতেন কুলাউড়াতে ইলেকট্রিসিটি ছিল না, আগে, কিন্তু মাঠে নাটক করতেন, অনেক দর্শক হতো, তাই তো? প্রচুর দর্শক। আচ্ছা, তাহলে আপনাদের এই যে অ্যাক্টিং করতেন, সংলাপ যে দিতেন, সেই সংলাপগুলো পেছনের মানুষ কিভাবে শুনতো? আপনারা কি মাইক্রোফোন ব্যবহার করতেন? না, ওই যে ওই ঝুলন্ত মাইক লটকিয়ে মাইক্রোফোন ব্যবহার ঝুলিয়ে দিয়ে মঞ্চের মধ্যে মানুষ শুনতে পারতো পিছন দিক থেকে। স্যার, আপনি কি ইয়েতে কখনো ওই যে আপনারা কি কুলাউড়ার বাইরে কোথায় কোথায় নাটক করেছেন? শ্রীমঙ্গল করেছি, বড়লেখা করেছি। আর সিলেট কখনো এসে মঞ্চ নাটক করেছেন? না, করি নাই সিলেট মঞ্চে। সিলেট বেতারে খালি শুধু করছি আর কি। বেতারে কোন নাটক করেছিলেন? নামটা আমার ঠিক মনে নাই। সুনির্মল কুমার দেব মিন্দার লেখা নাটক। স্যার, আমরা মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে শেষের দিকে যাব, এবং আপনার সাথে আরেকদিন বলবো। একদিনে তো একজন রাধেশ্যাম রায় চন্দনের কাছ থেকে ওনার থিয়েটারের জীবন, সংস্কৃতি জীবন শোনা সম্ভব না। আজকে কেবলমাত্র শুরু হলো। এখন কি স্যার আপনি আর কিছু যোগ করবেন? আপনার কিছু আপনার কি মনে হচ্ছে বলা দরকার? আমি দর্পণ থিয়েটারের এই সিলেটের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের সবাইকে, আজকের সঞ্চালক জুয়েল সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিতে চাই। স্যার, আমরা এখন শেষ করছি না, এই ছবিটা স্যার, এই ছবিটা কোন নাটকে? এইটাই এখনো কৃতদাস। যে নারী অভিনেত্রী কে আছেন? নারী অভিনয়ে রুনা। স্যার, এখন আপনি তো অনেকগুলো, আপনার ভাষ্য মতে আপনি না হলেও অন্তত পক্ষে 40টা নাটকে অভিনয় করেছেন, 30 বা তারও অধিক নাটকের নির্দেশনা দিয়েছেন। এই যে এতগুলো নাটক আপনি নির্দেশনা দিলেন, অভিনয় করলেন, এর মধ্যে যদি আমরা সবগুলাই তো শিল্পীর কাছে তার সব শিল্পকর্মই তার সন্তান সম, তার সন্তান। তারপরও কোন সন্তানের প্রতি একটু ভালোবাসাটা, স্নেহটা কোনো না কোনো ভাবে হয়তো কখনো কখনো বেশি হয়ে যায়। সেই হিসেবে যদি আমরা ধরি, আপনার 40টা নাটকের মধ্যে কোন নাটকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, বা আপনি কোন জায়গায় অভিনয় করে, কোন নাটকে অভিনয় করে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট ছিলেন বা তৃপ্ত ছিলেন, এবং আপনি ভবিষ্যতে কোন নাটক করতে চান? এইটা সবচেয়ে আমার প্রিয় নাটক। আমি আপনার পরিচালনাতে ছিলাম, তবে পরিচালক এবং ইয়ে হিসাবে আমার কাছে এখনো কৃতদাসটাই সবচেয়ে আমার অভিনয় জীবনের একটা ভালো বিয়ে মনে করি আমি। আমরা আশা করছি এই খারাপ সময়ে অচিরেই শেষ হয়ে যাবে। আমরা কৃতদাস থাকবো না। আমরা যে এখনো কৃতদাস, সেইটা আপনার আবারও আপনার নাটকের এই অভিনয়ের মাধ্যমে আমরা উপলব্ধি করব, এবং ওখান থেকে শুরু হবে আমাদের কৃতদাস না থাকার লড়াই। আমরা আবারও আপনাকে মঞ্চে চাই, আবারও চাই আপনাকে ছায়া হিসাবে, কারণ আপনি হচ্ছেন বটবৃক্ষ, বটবৃক্ষ মৃত্যু হয় না। আজকের মতো শুভরাত্রি। তার আগে আপনার একটা প্রশ্নের উত্তর দিয়ে, আপনি বলেছিলেন এই ছবিগুলো কোথায় পেলাম। আমি কোনোভাবে ধন্যবাদ দিব না, কারণ উনি ওনার দায়িত্ব পালন করেছেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আমাদের যৌথ প্রয়াসে দর্পণ থিয়েটারের উদ্যোগে আজকের আয়োজন। তিনি হচ্ছেন নৃত্যশিল্পী, আপনার পাশে বসা মৌসুমী রায়। ওনার কাছ থেকে ওনার সহযোগিতা আমি পেয়েছি।
ওনাকে ধন্যবাদ দিচ্ছি না, কৃতজ্ঞতা তো প্রশ্নই উঠে না। আমাদের যৌথ প্রয়াসে আজকের আয়োজন। আর স্যার আপনি ভালো থাকবেন, আলো দিয়ে যাচ্ছেন, আলো দিয়ে যাবেন, এই হলো আমাদের প্রত্যাশা, আমাদের দাবি। অচিরেই আপনাকে আবার মঞ্চে চাই আমরা। শুভরাত্রি। ধন্যবাদ।